রাজধানীর কলাবাগানে স্ত্রী শাশুড়িকে হত্যা করে যুবকের থানায় আত্মসমর্পণ। অভিযুক্ত মাদকাসক্ত বোঝে স্বজনরা। আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ। কোনো গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী হবে না পুলিশ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। জনগণের অভিপ্রায়কে গুরুত্ব না দিলে প্রত্যাখ্যাত হতে হবে, মন্তব্য জামায়াত আমিরের। আমরা বিএনপিকে, বর্তমান সরকারকে শাসক হিসাবে দেখতে চাই না। আমরা চাই তারা জনগণের সাথে দেওয়া ওয়াদাটা অন্তত রক্ষা করুক। পুলিশ কোনো বিশেষ দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং পুলিশ হবে জনগণের কৃত্রিম বন্ধু। দুবাই কারাগার থেকে মুক্তি পেলেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। অনুমতি ছাড়া ইউএই ত্যাগে নিষেধাজ্ঞা। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ভালোবাসার সম্পর্ক থেকে বিয়ে, একবার বিচ্ছেদ, পরে আবার নতুন করে সংসার, কিন্তু সেই সম্পর্কে টানাপোড়েনে মর্মান্তিক পরিণতি রাজধানীর কলাবাগানে। পারিবারিক কলহের জেরে স্ত্রী ও শাশুড়িকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্বামী শিপনের বিরুদ্ধে। ঘটনার পর 9 মাসের শিশু সন্তানকে সঙ্গে নিয়ে নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। শরীয়তপুরের ফারজানাকে প্রেম করে বিয়ে করেন মাদারীপুরের শিপন। দাম্পত্য কলহের কারণে একবার তাদের বিচ্ছেদ হলেও পরে দুই পরিবারের সম্মতিতে আবারও সংসার শুরু করেন তারা, কিন্তু সম্পর্কের টানাপোড়েনের অবসান হয়নি। সেই দ্বন্দ্বই শেষ পর্যন্ত গড়ায় রক্তাক্ত হত্যাকাণ্ডে। শনিবার গ্রামের বাড়ি থেকে ফিরে রাজধানীর কলাবাগানে শ্বশুর বাড়িতে ওঠেন ফারজানা শিপন দম্পতি। রাতেই তাদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে স্ত্রীকে ছুরিকাঘাত করেন শিপন। ঘটনাস্থলেই মারা যান ফারজানা। থামাতে গেলে শাশুড়ি ফিরোজা বেগমকেও ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নেওয়া হলে মারা যান ফিরোজা বেগম। মামাই কখনই তারে প্রশ্রয় দেয় নাই। ও মামানির পড়াই সময় ফোন দিত, সে হচ্ছে মহিলা মানুষ, হ্যাঁ, তাকে পড়াই সময় ফোন দিত, ফোন দিয়া বুঝাইতো, দৈনিক 2-3 বার করে ফোন দিত। ওই ডিভোর্স হওয়ার পরও দুইজনেই রাজি বলে আপনি আপনার বাসায় নিয়ে আপনি বিয়াটা পড়া দেন। পরে আমার বাসায় নিয়ে আমি বিয়া পড়ায় দিয়েছি। বিয়া পড়ায় দেওয়ার পরে ওইখানে আমি 7 দিন তুলি রাখে। কি করতো ছেলে? তখন গাড়ি চালাইতো। হত্যাকাণ্ডের পর 9 মাসের শিশু সন্তানকে নিয়ে কলাবাগান থানায় গিয়ে আত্মসমর্পণ করেন শিপন। নিহতের স্বজনদের অভিযোগ, শিপন মাদকাসক্ত ছিলেন। টাকার জন্য প্রায়ই ফারজানাকে মারধর করতেন। আমার ওয়াইফরে আমার মেয়ের মাইরে লাইছে, যেহেতু ঠিক আছে আমি ডাইরেক্ট ফাঁসিছি, এছাড়া আমি কিছু চাইতে পারি। ঝগড়া তো অনেক দিন ধরে চলছিল না? ঝগড়া আগে টুকি নাকি ধরেন আমার গাড়ি কিনা দিতে হয়েছিল, তা আমি গাড়ি কিনা আমার আন্তরিক নাই। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা পুলিশের। স্বামী স্ত্রী থাকতো মূলত মোহাম্মদপুরে। তো গতকালকে একটা বিয়ের অনুষ্ঠান তারা শেষ করে রাতে তারা চিন্তা করে যে আমরা যাই শ্বশুর শাশুড়ি বাসায় গিয়ে আজকে রাত্রি যাপন করব। তো পরবর্তীতে কালকে রাতে এসে তারা এখানে শ্বশুর শাশুড়ি বাসায় রাত্রি যাপন করে এবং ওই চিরাচরিত নিয়ম অনুযায়ী আজকে সকাল 9:30টার দিকে তাদের আবার ওই ঝগড়াঝাটি শুরু হয় আর কি। তারপরে এই ঘটনা। অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। রাবি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, দলীয় প্রভাবমুক্ত আধুনিক ও মানবিক সংস্থা হিসেবে কাজ করবে পুলিশ। সকালে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে 27তম বিশেষ পুলিশ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়ে এই কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। জানান, শৃঙ্খলা ভঙ্গ ও অপরাধের সাথে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বলেন, অবৈধ সরকারের নির্যাতনের শিকার হয়েছিল 27তম বিশেষ ব্যাচ। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও নিয়োগ বঞ্চিত ছিলেন তারা। পরবর্তীতে আইনি প্রক্রিয়ায় নিয়োগের সুপারিশ পান। দীর্ঘ সময়ের বঞ্চনা কাটিয়ে রাষ্ট্রের রূপান্তরে এই পুলিশ ব্যাচ চেইন অব কমান্ড বজায় রেখে বৈষম্যহীন সমাজ গঠন, আইনের শাসন প্রতিষ্ঠা ও জনমনে স্বস্তি ফিরিয়ে আনবে বলেও আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশ কোনো বিশেষ দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং পুলিশ হবে জনগণের কৃত্রিম বন্ধু। জননিরাপত্তা নিশ্চিত করা
এবং পুলিশ বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত করে একটি আধুনিক সেবাধর্মী ও মানবিক সংস্থায় রূপান্তর করাই আমাদের মূল লক্ষ্য। সরকারে যারা দায়িত্বে আছেন তাদের সমালোচনা চলবেই, দায়িত্বে থাকতে চাইলে সমালোচনা সহ্য করতে হবে, এমন মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ লেবার পার্টির আলোচনা সভায় এই কথা বলেন তিনি। সরকারি দলও জামায়াত ইসলামের মতো 17 বছর জুলুমের শিকার হয়েছে উল্লেখ করে ডাক্তার শফিকুর বলেন, ফ্যাসিস্ট সরকার যা করেছে বর্তমান সরকার হুবহু তাই করছে। দুটা শপথ নেয়ার কথা থাকলেও জনগণের অভিপ্রায়কে অপমান করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। বলেন, জুলাইকে হারিয়ে যেতে দেয়া হবে না, যে কোনো কিছুর বিনিময়ে বাঁচিয়ে রাখা হবে। অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, বিএনপিকে গণভোটের রায় বাস্তবায়ন করতেই হবে। তারেক রহমান নিজ দলে শত্রু নিয়ে ঘুরছেন, তাই তাকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানান তারা। বিএনপিকে, বর্তমান সরকারকে একটা প্রতারক দল হিসাবে আমরা দেখতে চাই না, শাসক হিসাবে দেখতে চাই না। আমরা চাই তারা জনগণের সাথে দেওয়া ওয়াদাটা অন্তত রক্ষা করুক। যদি সমালোচনা সহ্য না করে তুষামতকারীকে আপনারা যদি প্রমোট করলেন, লালন করেন, মনে রাখবেন সেই তুষামতকারীরাই আপনাদেরকে বঙ্গোপসাগরে ডুবাইয়া ছাড়বে। বিরোধী দল লাগবে না, সেই পথ থেকে ফিরে আসুন, জনগণের অভিপ্রায়ের দিকে ফিরে আসুন। জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনে হেলিকপ্টার থেকে গুলিবর্ষণের প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল। কর্মকর্তারা জানিয়েছেন, র্যাবের তৎকালীন শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতেই হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হয়। মানবতাবিরোধী এমন অপরাধের সঙ্গে জড়িতদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন প্রত্যক্ষদর্শী, ভুক্তভোগী এবং মানবাধিকার কর্মীরা। রিয়াজ রায়হানের রিপোর্ট। অনেকে এখানে ছিল, আবার অনেকে এদিকে ছিল। হাসার সাথে ধুম করে এই জায়গা লাগে এরকম। রেহানা সুলাইমান জানাচ্ছিলেন কিভাবে সেদিন গুলিবিদ্ধ হয়েছিল তার বিশ্ববিদ্যালয় পড়ুয়া সন্তান আইমান হোসেন। এটা মাত্র আসে ওর দিকে তাকায় হাসছে, হাসার সাথে গুলিটা আসে এদিকে লাগে। আচ্ছা, তারপরে পড়ছিল তো ওই জায়গাটাতে? হ্যাঁ, ওই আমার ননদটা পড়ে গেছে, পিছনে পড়ছে, আর ছেলেটা পড়ে নাই। ছেলেটা গুলির সাথে ধুম করে যখন লাগে, ওর গুলিটা লাগে পিছন দিয়ে বের হয়, হওয়ার সাথে সাথে ও দৌড়ায় নামে যায়। আইমানের সঙ্গে সেদিন গুলিবিদ্ধ হয়েছিলেন তার ফুপু নাসিমা আক্তার, যিনি একদিন পরেই মারা যান। টানা চিকিৎসায় সন্তান আইমান এখন সুস্থ হলেও হেলিকপ্টারের আতঙ্ক তাড়া করে ফেরে তাকে বলছেন মা রেহানা সুলাইমান। এই ছেলে যদি কখনো ইয়ে হয়, আমু হেলিকপ্টার উঠতেছে, ঢুকেন ঢুকেন এরকম বলে। আবার কোথাও যদি ধুম করে আওয়াজ হয়, হে এরকম করে ভয়, মানে একটা আতঙ্ক একটা কাজ করে। 19 জুলাই 2024 ছাত্র জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষ হচ্ছিল এখান থেকে 2 থেকে অন্তত 250 মিটার দূরের মিরপুর সড়কের সায়েন্স ল্যাব এলাকায়। এই ভবনটি 9 তলা এবং এখানে আইমান সহ তার ফুপু এবং অন্যান্যরা আন্দোলনকারীদের সঙ্গে সেই সংঘর্ষ দেখছিলেন। আইমানের যে গুলিবিদ্ধ হয়েছে, গুলিবিদ্ধের ধরন এবং সড়কের অবস্থান, এই ভবনের উচ্চতা, অর্থাৎ এই ভবনটি 9 তলা বিশিষ্ট এবং আশেপাশের পরিবেশ সব মিলে এটি অন্তত স্পষ্ট হয় নিচ থেকে, অর্থাৎ সড়ক থেকে কোনো গুলি আইমানের শরীরে লাগার কথা নয়। তাহলে বোঝা যাচ্ছে এটি হয় আশপাশে কোনো ভবনের ছাদ থেকে, নতুবা উপর থেকে গুলিটি করা হয়েছিল। 2024-এর 18 জুলাই থেকে পরবর্তী সময়ে ছাত্র জনতার আন্দোলনে হেলিকপ্টার থেকে গুলিবর্ষণের বিবরণ তুলে ধরা হয় তদন্ত সংস্থার রিপোর্টে। মোট 9টি ধাপে করা তদন্তে উঠে আসে বেল 412 মডেলের হেলিকপ্টার ব্যবহার করে রাজধানীর অন্তত 10টি স্থানে গুলিবর্ষণ করে র্যাব। শনিরাখড়া, রায়েরবাগ, মোহাম্মদপুর, ধানমন্ডি, নিউ মার্কেট, সায়েন্স ল্যাব ও উত্তরায় এসব ঘটনা ঘটে বলে জানান কর্মকর্তারা। হেলিকপ্টারের জিও লোকেশন, অ্যাঙ্গুলার ভেলোসিটি সব কিছু মিলিয়ে যে একটা কৌণিক দূরত্বে উপর থেকে গুলিটা আসলে যে কৌণিক দূরত্বে অবগণিত হয়, সেই দূরত্বকে আমরা মাথায় রেখে আমরা নিশ্চিত হতে পেরেছি। প্রযুক্তির সাহায্যে কর্মকর্তারা নিশ্চিত হয়েছেন গুলিবর্ষণকালে হেলিকপ্টারে ছিলেন র্যাবের তৎকালীন মহাপরিচালক হারুন রশিদ সহ কয়েকজন কর্মকর্তা। 4 দিনে অন্তত 3500 গোলাবারুদ বহন করে র্যাবের হেলিকপ্টার। এর মধ্যে ছিল এসএমজি, শটগান, গ্যাসগান ও সাউন্ড গ্রেনেড। তদন্তে তথ্য সহায়তা নিয়ে বিশেষ প্রসিকিউটর ও র্যাবের বর্তমান কর্মকর্তাদের বক্তব্যে দেখা যাচ্ছে ভিন্নতা।
যে খাতাটা তারা সেটা আসলে মানে পুড়ে গেছে বলে এরকম একটা বিষয় হয়েছে, কিন্তু পুড়ে যাওয়ার বিষয়ে আমরা কোনো জিডি কোনো দুর্ঘটনা পাইনি। আমরা আসলে অন্য কোনোভাবে তদন্তের খাতিরে আমরা প্রকাশ করছি না, অন্য একটি পদ্ধতিতে আমরা প্রায় চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছি সংখ্যাটা কি এবং যেটা আমরা আসলে মূল তদন্তে বা আমরা সাক্ষ্য দেওয়ার সময় বিজ্ঞ আদালতে প্রেরণ করব। যে কোনো সময় যে কোনো তথ্য আমাদের কাছে চেয়েছে, আমরা সবগুলো তথ্য আমাদের কাছে যাই কিছু অ্যাভেলেবল ছিল সবগুলোর তথ্যই আমরা দেওয়ার চেষ্টা করেছি এই পর্যন্ত। আমার জানা মতে কোনো পেন্ডিং ইস্যু বা পেন্ডিং কেস নেই। অন্তর্বর্তী সরকারের গুম কমিশনের সদস্য ছিলেন মানবাধিকার কর্মী নূর খান। জানান তিনি নিজেও এমন ঘটনার প্রত্যক্ষদর্শী। সমাজে স্থিতিশীলতার স্বার্থেই অপরাধীদের বিচার হওয়া জরুরি বলে মনে করেন তিনি। হঠাৎ করে হেলিকপ্টার আসলো এবং সেখান থেকে গুলিবর্ষণ হলো এবং মানুষ দৌড় ঝাঁপ শুরু করে দিল। আমি নিজেও তো দৌড় দিয়ে একটা আবডালে মানে একটা বিল্ডিংয়ের নিচে আশ্রয় নিয়েছিলাম। বাংলাদেশে ওই নিয়ম কানুন নথিপত্রের ভিত্তিতে আসলে বাহিনীগুলি পরিচালিত হয়নি। সেটা তো আমরা তদন্ত করতে মানে অনুসন্ধান কার্যক্রম করতে যেয়ে দেখেছি অনেক ক্ষেত্রেই অনেক দলিল দস্তাবেজ নষ্ট করা হয়েছে বা খুঁজে পাওয়া যায়। অনেকে পরিকল্পিতভাবে বিচার কাজ প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন বলেও জানান মানবাধিকার কর্মী নূর খান। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। বিনামূল্যে আই ক্যাম্প উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশ ও নেপালের জনগণের মধ্যে পারস্পরিক সম্প্রীতির পরিবেশ বৃদ্ধি পাবে, এমনটাই জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁও ডায়াবেটিক সমিতি আয়োজিত নেপালের সহায়তায় ঠাকুরগাঁও আই ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, এই অঞ্চলের যারা দরিদ্র মানুষ রয়েছেন তারা ঢাকায় গিয়ে চোখের চিকিৎসা করতে পারে না। এই ধরনের আয়োজন অবশ্যই প্রশংসার দাবিদার। ধীরে ধীরে এমন আয়োজন সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হবে। উত্তরে জেলা ঠাকুরগাঁও নেপাল সীমান্তবর্তী পর্যটনের একটি অনুকূল পরিবেশ সৃষ্টি হবে বলেও মন্তব্য করেন তিনি। আমাদের এলাকার মানুষ বেশ দরিদ্র, তাদের পক্ষে ঢাকায় গিয়ে দিনাজপুরে গিয়ে রংপুরে গিয়ে অথবা ঠাকুরগাঁও চোখের হাসপাতাল থেকে ডাক্তার দেখানো খুব কঠিন। এই ধরনের আই ক্যাম্প যখন হয় তখন তাদের জন্য একটা বড় সুযোগ আসে, তারা সেই চোখের চিকিৎসাটা করাতে সক্ষম হন। দুর্গম পাহাড়ি জনপদে গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত সহ করণীয় সম্পর্কিত বিশেষ প্রশিক্ষণ দিয়েছে সেনাবাহিনী। সকালে খাগড়াছড়ির সদর সেনানিবাসে 24 পদাতিক ডিভিশন ও 5 ফিল্ড অ্যাম্বুলেন্স যৌথভাবে ব্যতিক্রমী এই উদ্যোগের আয়োজন করে। 2 সপ্তাহব্যাপী প্রশিক্ষণে সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে 22 জন নারী অংশ নেন। গর্ভাবস্থায় নারীদের স্বাস্থ্যসেবা, নিরাপদ মাতৃত্ব, নবজাতক ও শিশুর পরিচর্যা, প্রাথমিক চিকিৎসা এবং স্বাস্থ্য সচেতনতা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। সেনাবাহিনী জানায়, পর্যায়ক্রমে খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন সব জোন এলাকায় এই প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হবে। শিশুর যত্ন, ম্যালেরিয়া, ডেঙ্গু প্রতিরোধ এবং অন্যান্য সংক্রামক রোগ যেমন চর্মরোগ, টাইফয়েড, ডায়রিয়া প্রতিরোধ ও চিকিৎসার বিষয়ে সচেতনতা এবং বাস্তব ধারণা প্রদান করাই এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। নতুন গণমাধ্যম কমিশন গঠনে অংশীজনদের সাথে কথা শেষ হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। এছাড়া অতীতে এই সংস্কার কাজে যেসব প্রতিবেদন ও সুপারিশ রয়েছে সরকার সবকিছুই গুরুত্বের সাথে বিবেচনা করছে বলেও জানান তিনি। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের 64তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় অংশ নিয়ে এই কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। সাংবাদিকতায় প্রবেশের নীতিমালার কাঠামোগত দুর্বলতার কথা তুলে ধরেন তিনি। অতীতে গণমাধ্যমকে শক্তিশালী করতে নানা প্রতিবন্ধকতা তৈরির অভিযোগ করেন তথ্যমন্ত্রী। সরকার, মালিকপক্ষ ও সাংবাদিকদের সম্মিলিত আলোচনার মাধ্যমে একটি নির্দিষ্ট বেতন কাঠামো তৈরির কথাও জানান জহির উদ্দিন স্বপন। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, জ্যেষ্ঠ সাংবাদিক ও বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অপতথ্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং সেই কারণে আমরা চেষ্টা করছি এই ক্ষেত্রে আধুনিক জ্ঞান, শিক্ষা, কৌশল, পদ্ধতি, প্রযুক্তি এর একটা সম্মিলিত ব্যবহার কিভাবে করতে পারি সেই চেষ্টা আমরা করছি।
সরবরাহ কম, দিন দিন ঘনীভূত হচ্ছে রাজধানীর গ্যাস সংকট। বাসাবাড়িতে চুলা না জ্বলায় অনেকের বিকল্প এখন মাটির চুলা। যানবাহনে সিএনজি পেতে ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, তবুও মিলছে না পর্যাপ্ত জ্বালানি। প্রভাব পড়েছে চালকদের আয় রোজগারে। গ্যাস সংকটে শিল্প কারখানাগুলোও ব্যাহত হচ্ছে উৎপাদন। সংকট কবে দূর হবে? সরকারের পক্ষ থেকে স্পষ্ট বার্তা চান ভুক্তভোগীরা। গ্যাস নিতে রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারি। মধ্যরাত থেকে তাদের এই অপেক্ষা যেন অন্তহীন। সারাদিন গাড়ি চালিয়ে রাতে গ্যাস নেওয়ার জন্য ঘুমাতেও পারেন না অনেকে। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। কালকে সিলেট থেকে আসছি ঢাকা, আজকে এই সকালবেলা নামা দিয়ে যে সিরিয়াল লাগলাম, এখন এই সিরিয়ালটা বিকাল 4টা বাজে, আমি কখন ঘুমাবো? আবার কালকে আবার ডিউটি আছে। আমরা দেখা গেছে যে সারা রাত বসে পাম্পে বসে থাকি সিরিয়ালে, সকালবেলা আর গাড়ি চালাতে পারি না। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না পর্যাপ্ত গ্যাস। নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, কমেছে আয় রোজগার। চালকদের প্রশ্ন, কবে যাবে তাদের এই দুর্ভোগ? গাড়ি চালায় যে পরিশ্রম হচ্ছে তার চেয়ে বড় সিরিয়াল দিয়া অপেক্ষা করতে করতে আস্তে আস্তে গাড়ি আগাইতে আগাইতে সিরিয়াল দিয়ে আরো ক্লান্ত হচ্ছি। এক সপ্তাহে 2-2.5 হাজার টাকার গ্যাস দিয়ে আমার চলে। আমার এখন তেল লাগতেছে প্রায় 7-8 হাজার টাকার। অন গ্যাস পেলাম 130 টাকার। এই 130 টাকা শেষ হইলে এই দুপুরের পরে আবার সিরিয়াল খাইটা নেমে হলে 2.5 থেকে 3 ঘন্টা থাকুন লাগবো। সিএনজি পাম্প কর্তৃপক্ষ অসহায়। গ্যাসের চাপ কম থাকায় গ্রাহক চাহিদা মেটাতে পারছেন না তারা। 3 দুগুণে 6টা নজেল, আমি সেখানে 2টা নজেল চালাইতে পারতেছি। আমি যে পরিমাণ গ্রাহককে দিতে পারবো তার চেয়েও কম গ্রাহককে আমি সেবা দিতে পারতেছি। গ্যাস সংকটে চোলা জ্বলছে না নগরবাসীর। এক বেলা রান্না করতেও হিমশিম খেতে হচ্ছে। বিকল্প হিসেবে ইন্ডাকশন, এমনকি মাটির চুলা ব্যবহারেও বাধ্য হচ্ছেন অনেকে। 20 দিন হয়ে গেছে, একেবারে গ্যাস নাই। আগে তারপরেও মনে করেন একটু মোমবাতির মতন জ্বলতো। মাটির চুলা অনেক কষ্ট হয় রাঁধতে, ঘর বাড়ি নোংরা হয়ে যায়। আমার মায়ের বাসা আছে যে সামনে, ওইখান থেকে রান্না নিয়ে এই হিটারে। এদিকে শিল্পে গ্যাস সংকটে ব্যাহত হচ্ছে উৎপাদন। সময় মতো রপ্তানি আদেশ পূরণ নিয়ে দুশ্চিন্তায় মালিক পক্ষ। সাইজিং বন্ধ থাকার কারণে কোনো পার্টির সেট দিতে পারতেছি না, কোনো পার্টির সাথে লিয়াজও ভালো রাখতে পারতেছি না। আমরা দিনমজুর মানুষ, আমরা যদি এখন এই পরিস্থিতিতে যাই তাহলে হয়তো সামনে এই সপ্তাহের ভিতর আমাদের বন্ধ হয়ে যেতে পারে ফ্যাক্টরি। পার্টির কাছ থেকে টেকা নিয়ে আসবেন, তারপরে না আমার স্যালারি দিব। আমরা একটা সমস্যার মধ্যে পড়ে আছি। গ্যাস সংকটে থমকে দাঁড়িয়েছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। আশ্বাস নয় কবে দূর হবে এই সংকট, পরিষ্কার তথ্য চান ভুক্তভোগীরা। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। ঢাকার চারপাশে 110 কিলোমিটার নৌপথে ওয়াটার বাস সহ নৌ পরিবহন চালু করবে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকার চারপাশে বৃত্তাকার নৌপথ উন্নয়ন সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত হয়। সভা শেষে নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম জানান, ঢাকার চারপাশে 4টি নদীতে ওয়াটার বাস চালু করতে বেসরকারি খাতকে সম্পৃক্ত করা হবে। একই সাথে চারপাশের নদীকে দূষণমুক্ত করতেও পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। মন্ত্রী জানান, চারপাশের এই বৃত্তাকার নৌপথে গেল 10 বছরে 57 কোটি টাকা লোকসান হয়েছে। নৌপথকে কিভাবে লাভজনক করা যায় সেই পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে বলেও জানান নৌ পরিবহন মন্ত্রী। এ সময় ঢাকা সিটির 2 প্রশাসক জানান, নদীতে আবর্জনা যেন না ফেলা হয় সেজন্য পার বাধা সহ বিভিন্ন পরিকল্পনা নেওয়া হচ্ছে। সকলের সমন্বয়ে বোর্ড গঠন করে ঢাকার চারপাশের বৃত্তাকার নৌপথ উন্মুক্ত করার পরিকল্পনাও রয়েছে সরকারের। দূষণমুক্ত করবার জন্য সরকারের পরিকল্পনা আছে। আর এই ঢাকার চারিপাশে নদীগুলি যাতে ওয়াটার বাস সহ নৌ চলাচলের জন্য যাত্রীরা উপভোগ্য করতে পারে সেই পরিকল্পনার অংশ হিসেবে আজকে বসা। মাননীয় তারেক রহমান উনি খুব কনসার্ন, উনি চেষ্টা করছেন যে নাগরিক সুযোগ সুবিধাগুলোকে কিভাবে নিশ্চিত করা যায়। দৈনন্দিন জীবন আরও সহজ করার জন্য নৌপথকে একইভাবে উনি ব্যবহার করার জন্য উনি ইতিমধ্যে নির্দেশনা দিয়েছেন। দুবাইয়ের শর্ত সাপেক্ষে কারামুক্ত হয়েছেন বাংলাদেশের সাবেক আইজিপি বেনজির আহমেদ। দুবাই সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, গত 27 জুলাই সংযুক্ত আরব আমিরাতের একটি আদালত তার জামিন মঞ্জুর করে। পরে আইনি প্রক্রিয়া শেষে 30 জুলাই মুক্তি পান তিনি। শর্ত হিসেবে আদালতে পাসপোর্ট জমা রেখে তাকে মুক্তি দেওয়া হয়। বিচার চলাকালে আদালতের অনুমতি ছাড়া সংযুক্ত আরব আমিরাত ছাড়তে পারবেন না তিনি। তবে এই বিষয়ে এখনও আনুষ্ঠানিক কিছু জানায়নি আমিরাত কর্তৃপক্ষ। এর আগে দুর্নীতি দমন কমিশনের একটি মামলায় ইন্টারপোলের রেড নোটিশ জারির পর 12 জুন দুবাইয়ে বেনজির আহমেদকে গ্রেফতার করা হয়।
বেনজিরকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে কাজ চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। বলেন, এই বিষয়ে আলাপ আলোচনা চলছে। ফিরিয়ে আনার ব্যাপারে তো আমরা প্রক্রিয়া ইনিশিয়েট করতেছি। হোম মিনিস্ট্রি মানে হ্যাজ ইনিশিয়েটেড দি নেসেসারি প্রসেসেস। তো আলাপ আলোচনা চলছে। অগ্রগতি হইলে হোম মিনিস্ট্রি থেকে বা আমরা ফরেন মিনিস্ট্রি থেকে আমরা মানে আমরা উইল শেয়ার উইথ ইউ। সুপ্রিম কোর্টে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য 266 জন আইন কর্মকর্তা নিয়োগে অনিয়ম হয়েছে বলে দাবি করে বিক্ষোভ করেছেন বিএনপিপন্থী আইনজীবীদের একাংশ। তাদের দাবি, অর্থের বিনিময়ে নিয়োগ দেওয়া হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেছেন, নিয়োগের এখতিয়ার রাষ্ট্রপতির। নিয়োগপ্রাপ্তরা স্বচ্ছ ও নিরপেক্ষভাবে রাষ্ট্রের পক্ষে কাজ করবেন। গত 30 জুলাই সুপ্রিম কোর্টে রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনার জন্য 266 জন আইন কর্মকর্তাকে নতুন করে নিয়োগ দেয় সরকার। তাদের মধ্যে 86 জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং 180 জন সহকারী অ্যাটর্নি জেনারেল। নিয়োগের পর রোববার নতুন আইন কর্মকর্তারা অ্যাটর্নি কার্যালয়ে অফিস শুরু করেন। নিয়োগ প্রাপ্তদের নিয়ে আপিল বিভাগে যান অ্যাটর্নি জেনারেল। পরে অ্যাটর্নি জেনারেল আশা করেন রাষ্ট্রপক্ষের আইন কর্মকর্তারা স্বচ্ছ ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করবেন। ভিন্ন ভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, সবার হয়তো একই রকম এক্সপার্টিস নাও থাকতে পারে। যার যে ক্ষেত্রে বিশেষজ্ঞতা আছে তিনি সেক্ষেত্রে কাজ করবেন। আমরা সবাইকে একটা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এই অ্যাটর্নি জেনারেলের সততার ভিত্তিতে, পেশাদারিত্বের ভিত্তিতে রাষ্ট্রের পক্ষে রাষ্ট্রের স্বার্থ রক্ষা করার জন্য আমাদেরকে যে নিযুক্ত করা হয়েছে আমরা সেটাই করে যাব। তবে এই নিয়োগ ঘিরে দুর্নীতির অভিযোগ এনে দুপুরে অ্যাটর্নি কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন নিয়োগ বঞ্চিত বিএনপিপন্থী আইনজীবীদের একাংশ। তাদের দাবি, অর্থের বিনিময়ে আইন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। যখন বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে নেতাকর্মীরা, যখন জিয়াউর রহমানের আদর্শ নেতাকর্মীরা বঞ্চিত হয়, তাদেরকে নির্যাতন করা হয়, মামলা খায়, তাদেরকে বাদ দিয়ে 4 কোটি টাকা লেনদেনের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি অ্যাটর্নি জেনারেল অফিসে 80% মতো ফ্যাসিস্ট, সুবিধাবাদী এবং সকল্ড সুপ্তগুপ্ত এরা দুর্নীতিবাজও আছে। তবে নিয়োগ প্রক্রিয়ার বিষয়েও কথা বলেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। বলেন, আইন কর্মকর্তা নিয়োগ দেওয়ার এখতিয়ার রাষ্ট্রপতির। বাংলাদেশের মানুষ দেখতে চায় যে কোনো প্রতিষ্ঠানে যখন কোনো নিয়োগ হোক না কেন, সেই নিয়োগের ভিত্তিটা হচ্ছে সততা, তার কর্মদক্ষতা এবং তার একটা ন্যাশনালিস্টিক স্পিরিট এবং দেশপ্রেম। আমার মনে হয় এই নিয়োগের মাধ্যমে সরকার এবং রাষ্ট্রপতি সরকার নিয়োগ যে দিয়েছেন, নিশ্চয়ই সরকার এগুলো বিষয় বিবেচনা করেছেন। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার থাকতে আইন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান অ্যাটর্নি জেনারেল। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই ছিল যমুনা নিউজে।